আমি অর্চিষ্মানের কাছে আসবো। সত্যি কি একজন হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে, অধ্যক্ষ হিসেবে তার দায়িত্ব পালন করতে পেরেছিলেন সন্দীপ ঘোষ অর্চিষ্মান? দিদি, একটা জিনিস খুব স্পেসিফিক্যালি, এটা আমার কথা নয়, আজকে জাস্টিস যার বেঞ্চে আজকে কোর্ট নাম্বার 1-এ সকাল থেকেই আমরা চোখ রেখেছিলাম, দেখুন ওনার এজলাসে যখন পিটিশনগুলো একের পর এক ওঠে তখন খুব মাইনিউটলি উনি অবজার্ভ করেছেন এবং বিল্লোদল বাবু, আমাদের ফিরোজ বাবু, যারা অ্যাডভোকেট, যারা কেসগুলো একটা একটা করে তুলছিলেন, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস উঠে আসে ওনার পাস্ট হিসেবে, যে সন্দীপ কুমার ঘোষের কথা হচ্ছে এখানে। তিনি এর আগেও কোভিডের সময় ভেন্টিলেটর স্ক্যামে অভিযুক্ত হয়েছেন। 2023-এ র্যাগিং, সেই র্যাগিংয়ের সময় কিন্তু ইনি একদম স্বৈরাচারী ভূমিকায় পুরো বুলডোজ করার চেষ্টা করেছেন স্টুডেন্টদেরকে। তাছাড়াও ওনার যে ইরেসপন্সিবল বিহেভিয়ার, ফার্স্ট অফ অল আমরা প্রিন্সিপালকে জানি তিনি অভিভাবক একটা ইনস্টিটিউটের, সেখানে দাঁড়িয়ে ফার্স্ট মন্তব্য ওনার সকাল 9:30 থেকে 10টার মাঝখানে প্রথম যে ওনার বক্তব্য, সেখানে উনি স্পেসিফিক্যালি বলছেন যে কে কোথায় রাত্রিবেলা একা সেমিনার রুমে গেছে তার দায় কর্তৃপক্ষ কী করে নেবে। তারপরে ঘটনা যখন 4-5 দিন চলে গেল, তখন গিয়ে সব তার বাবা সত্তাটা হঠাৎ করে বেরিয়ে এলো। এত বাবা সত্তাটা কোথায় ছিল এতদিন? সোশ্যাল মিডিয়ায় নাকি এত ধরনের আক্রমণ করা হচ্ছে, ওনার নাকি ইচ্ছে করছে না চাকরি করতে, ওনার পদত্যাগ করতে ইচ্ছে করছে, সরকারি চাকরি থেকেই পদত্যাগ করতে ইচ্ছে করছে, কিন্তু আবার ঘন্টা 2-3 পর সুন্দর করে আবার ন্যাশনাল মেডিকেল কলেজের আবার অফার লেটারটা নিয়েও নিলেন হাতে করে। এত দারুণ নিয়ে জয়েন করতে চলে গেলেন আজকে। এত দারুণ দুর্বল একটা চিত্রনাট্য কি করে যে এরা স্টেজ করছে সেটাই মানে অবাক লাগে। এনারা কি সাধারণ মানুষকে বোকা ভাবেন? প্রথমত এই অভদ্রলোক বহুবার এর আগে ট্রান্সফার্ড হয়েছেন এবং এক অদ্ভুত জাদু বলে আবার আরজি করে ফিরে এসছে। দ্বিতীয়ত, বায়ো ওয়েস্ট হ্যাজার্ডস, যেগুলো একটা হাসপাতালের বায়ো ওয়েস্ট, সেইগুলো খুব ইনফেক্টিভ একটা জিনিস, সেটা নিয়ে ছেলে খেলা করার জিনিস নয়। উনি সেইটার রিসাইক্লিং একটা অসাধু চক্রের হাত দিয়ে করাচ্ছিলেন, যেটা পাবলিক হেলথে একটা বিরাট বড় থ্রেট। সেই রকম একটা মানুষ আজকে দাঁড়িয়ে নাটক করছে ক্যামেরার সামনে যে আমার মেয়ে এখানে, তাই সে হত্যা হয়েছে। তোমার বাবা সত্তা এতদিন কোথায় ছিল? প্রশ্ন উঠবেই। প্রশ্ন আরও উঠবে যে যখন ঘটনা ঘটছে, এটা আমার কথা নয়, জাস্টিসের কথা আজকে, যে কেন কর্তৃপক্ষ নিজে থেকে এফআইআর করেনি। আজকে পুলিশ যেটা মামলাটা করেছে আনন্যাচারাল ডেথ, এই আনন্যাচারাল ডেথ যে কোনো সাধারণ লাশ পাওয়া গেলে সেই ক্ষেত্রে পুলিশ এইগুলো করে থাকে যে আনন্যাচারাল ডেথের একটা সাধারণভাবে আমি রিপোর্ট করে দিলাম। কিন্তু প্রিন্সিপালের এটা ফার্স্ট কর্তব্য ছিল যে আমি আগে রিপোর্ট করব, এফআইআর করব। উনি সেটা করেননি। আরও স্পেসিফিক্যালি যে কারণে ওনাকে সাসপেক্ট হিসাবে সবাই দেখছে, যে পুলিশ কিন্তু একবারও এই অভদ্রলোককে কখনোই তার বয়ানটা নেয়নি। চিফ জাস্টিস কিন্তু আজকে বারবার করে এই জিনিসটা হাইলাইট করেছেন যে সন্দীপ কুমার ঘোষের কেন কোনো রকম বয়ান পুলিশ রেকর্ড করেনি। মোরাল রেসপন্সিবিলিটি উনি নিলেন কখন? না যখন 3 দিন 4 দিন মানে 109 ঘন্টা পেরিয়ে গেছে, তারপর ওনার ভেতরকার, যখন ওনার মনে হচ্ছে তদন্তটা সিবিআই এর কাছে যাবে, সিবিআই এর কাছে গেলেই উনি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন, ওনাকেও তলব করা হতে পারে, সেই মুহূর্তে ওনার মনে হলো যে এবার রেজিগনেশন দিয়ে দেওয়াই দরকার। আর মোটামুটি তথ্য প্রমাণ যা আছে হয়তো এদিক ওদিক হয়েও গেছে, এরপর সিবিআই আর কিছু পাবেও না। শুধু তাই নয় স্বর্ণালীদি, যেটা খুব বার্নিং ইস্যু, একটু আগেই আপনারাই প্রথম দেখিয়েছেন, যেগুলো আমরা নিউজ মিডিয়া, যেগুলো আমাদের চোখে আসছে, আপনারাই প্রথম চ্যানেল যারা দেখিয়েছেন যে আরজি করের যেটা ক্রাইম সাইট, মানে যেটা সেমিনার রুম, সেই যে জায়গা, তার অ্যাডজাসেন্ট যে কটা ঘর আছে সেইগুলোকে অদ্ভুতভাবে আন্ডার কনস্ট্রাকশন ফেলে দেওয়া হলো। কার অর্ডারে? হঠাৎ করে রাতারাতি, হঠাৎ করে কার অর্ডারে? আমি সেই ছবিটা দেখাচ্ছি পাশে,
দেখবেন ভাঙচুর শুরু হয়ে গেছে সেমিনার রুম সংলগ্ন দেওয়ালগুলো, এবং বাইরে পুলিশ বসে রয়েছে। এই ফ্রেমটা একটু আগে যে ফ্রেমটা চলছিল সেই ফ্রেমটা দেখাবো আমি আরও একবার। দেখবেন বাইরে ক্যামেরা প্যান করলে দেখবেন যে বাইরে পুলিশ বসে আছে, পুলিশ পাহারা রেখে এই রুমগুলো ভাঙচুর শুরু হয়ে গেছে। দেখুন এই যে পুলিশ ক্যামেরা দেখি উঠে দাঁড়াবে সঙ্গে সঙ্গে, অপেক্ষা করুন, এই যে পুলিশ উঠে দাঁড়ালো। আটক চলছে, মানুষ কিছু বোঝে না, পশ্চিমবঙ্গের মানুষ এত ঘাসে মুখ দিয়ে চলে। আমি আসবো বাকিদের কাছে, তবে তার আগে ঝট করে একবার দেখাই এই মুহূর্তে যে ইনফরমেশনগুলো এখনো পর্যন্ত এসেছে এই দ্য গ্রেট ডক্টর সন্দীপ ঘোষের ব্যাপারে। পরপর দেখাই, আমি টিমকে বলবো সে অভিযোগগুলো চালাতে। গত মার্চ মাসে প্রথম টেন্ডার দুর্নীতির অভিযোগ আসে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আদালত রিপোর্ট তলব করে। আরজি করের চিকিৎসা বর্জ্য পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিছুক্ষণ আগে বলছিলেন 25 মান চিকিৎসা বর্জ্য যেগুলো থাকে সেগুলোকে পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কোটি কোটি টাকার এই মেটেরিয়ালগুলো যেগুলো ওয়েস্টেড হয়, সেই মেটেরিয়ালগুলো বাংলাদেশে নাকি পাচার করা হতো, এমন মারাত্মক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বেআইনি পার্কিং থেকে টাকা তোলার অনুমতি ছাড়াই স্টল বসিয়ে টাকা তোলার এরকম একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বেআইনি পার্কিং লট সামলাতেন নাকি এই আরেক অভিযুক্ত সঞ্জয়, যে ইতিমধ্যে অ্যারেস্টেড, যে সিভিক ভলেন্টিয়ার, এবং সেই সূত্রেই নাকি সিভিক ভলেন্টিয়ারদের অবাধ যাতায়াত ছিল হাসপাতালের অন্দরমহল পর্যন্ত। অনুমতি ছাড়াই সেখানে স্টল বসিয়ে টাকা আদায় করা হতো। হাসপাতালে দালাল চক্র চলতো ভীষণ অ্যাক্টিভলি, এবং সেই দালাল চক্রে মদত থাকতো সিভিকদের দিয়েই নাকি রোগী ভর্তির টাকা আদায় করা হতো। মারাত্মক অভিযোগ, একের পর এক অভিযোগ সামনে আসছে এই কীর্তিমান ডাক্তারের, সন্দীপ ঘোষের। নিজের জন্য 20 জন নিরাপত্তা রক্ষী নাকি উনি মোতায়েন করেছিলেন। 2 জন বাউন্সার ছিল। এত ভয় কিসের ছিল? 2021-এর একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রাণপণ দৌড়াচ্ছেন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, আবার ক্যামেরা দেখে বলছেন ক্যামেরা সরাও। সবাই চিৎকার করছে সন্দীপ ঘোষ দৌড়াচ্ছে, পালাচ্ছে, দৌড়াচ্ছে। কি লজ্জা! 2 জন বাউন্সার নিয়ে ঘুরতে হতো সন্দীপ ঘোষকে। 20 জন নিরাপত্তা রক্ষী ছিল, বাকি কোথায় নিরাপত্তা রক্ষী যাবে? আর পরপর 2 বার বদলির নির্দেশ হয়, এবং 2 বার বদলির নির্দেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তিনি আরজিকর থেকে বেরোন, আবার ঠিক পরের দিন সেই দিনে বিকেলবেলায় আবার আরজিকর ফিরে আসেন। অর্থাৎ এতটাই স্বাস্থ্য ভবনে তার দখল ছিল, এতটাই হাতের নিয়ন্ত্রণে, হাতের তালুর মধ্যে ছিল তার স্বাস্থ্য ভবন, যার বিরুদ্ধে এত অভিযোগ। তার পদত্যাগের কয়েক ঘন্টার ব্যবধানে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একবার দেখাবো, এই কীর্তিমান সন্দীপ ঘোষ সম্পর্কে দেখুন।